আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পরবর্তী ক্লাসে। সো আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আজকে আমরা আমাদের রাসায়নিক পরিবর্তন ওই অধ্যায়ের সবচাইতে ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা, অর্থাৎ ভরক্রিয়া সূত্র, এটা নিয়ে কথা বলবো। আর একটু বলে রাখি ভাই, এই ভরক্রিয়া সূত্র এর আরেকটা নাম হচ্ছে অধুনা সাম্যাবস্থার সূত্র। অধুনা সাম্যাবস্থা, আমি স্পেলিংটা বলি, বলা হয় কি অধুনা সাম্যাবস্থার সূত্র। অধুনা সাম্যাবস্থার সূত্র নামটা এমন কেন আমার জানা নাই, বাট বইয়ে লেখা ছিল তাই বললাম। বাট আমরা মেনলি সবাই এই নামেই জানি, ভরক্রিয়া সূত্র। এটা কে দিচ্ছে ভাই? দুইজন বিজ্ঞানী 1864 সালে সিএম গুল্ডবার্গ এবং পিটার ওয়াগে। সিএম গুল্ডবার্গ এবং পিটার ওয়াগে তারা এই ফর্মুলাটা দেন। এখন ফর্মুলাটা কি আসলে, ফর্মুলাটা কি নিয়ে কথা বলে? সো একটু খাতার মধ্যে ভাই লিখে নাও, একটু খাতার মধ্যে লিখে নাও। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো রাসায়নিক বিক্রিয়া, কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। আই রিপিট, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। সো ব্যাপারটা কিরকম খেয়াল করি আমরা। কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হারকে আমরা তো আর দ্বারা লিখি। রাসায়নিক বিক্রিয়ার হার কার সমানুপাতিক ভাইয়া? রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভর। প্রত্যেকটা বিক্রিয়ক যারা বিক্রিয়া করে আর কি, ওই বিক্রিয়কগুলার সক্রিয় ভরের সমানুপাতিক। এখন প্রশ্ন, সক্রিয় ভরটা আবার কি? আমরা এখানে ডিপে তো যাবো, তার আগে একটু বলে নিই ভাইয়া সক্রিয় ভরটা কি। আমরা মেইনলি যদি 3 টাইপ চিন্তা করি আমাদের পদার্থের অবস্থা, কঠিন, তরল, বায়বীয়। ফর তরলের ক্ষেত্রে ভাইয়া এর মোলার ঘনমাত্রা, তরলের ক্ষেত্রে কি হবে ভাইয়া? এর ঘনমাত্রা, মোলার ঘনমাত্রাই হচ্ছে এর কি বললাম, সক্রিয় ভর। আর আমরা জানি মোলার ঘনমাত্রা কিরকম ভাই? এটা অবশ্যই মোলার, ঠিক আছে, এটা মোলার ঘনমাত্রা। আর আমরা জানি মোলার ঘনমাত্রা এস বাইকে আমরা সি দ্বারা লিখি। এস ফর স্ট্রেংথ, শক্তিমাত্রা, সি ফর কনসেন্ট্রেশন, একই কথা কিন্তু। ঘনমাত্রা এটাই কি? শক্তিমাত্রা। এটা হচ্ছে আমরা জানি প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে এটাকে বলা হয় ঘনমাত্রা, তাই না? মোলার ঘনমাত্রা। সো ফর তরল তার মোলার ঘনমাত্রার সমানুপাতিক হবে। সক্রিয় ভরটা কি হবে? মোলার ঘনমাত্রা ইন কেস অফ তরল। ইন কেস অফ গ্যাসের ক্ষেত্রে ভাইয়া এর সক্রিয় ভরটা হয় আংশিক চাপ। এর সক্রিয় ভরটা কি হয়? আংশিক চাপ। এখন ভাইয়া প্রশ্ন, আংশিক চাপ কি? এই পার্টটুকু আমরা প্রপারলি ভাই ভালো করে পড়বো হচ্ছে গিয়ে সেকেন্ড পার্টে, যখন আমরা ডাল্টনের সূত্র পড়বো, ডাল্টনের আংশিক চাপ সূত্র, ওইখানে গিয়ে পড়বো। তারপর যদি ছোট্ট করে বলি ভাইয়া আংশিক চাপ মানে কি। মনে করো একটা গ্যাসের মিশ্রণ আছে, এখানে কিছু গ্যাস আছে লাইক হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন গ্যাস আছে। এখন এই মিশ্রণ তো ভাই পাত্রকে একটা চাপ প্রয়োগ করতেছে, এটা হচ্ছে মোট চাপ। এখন যদি মিশ্রণের মধ্যে ভাইয়া এতগুলো গ্যাস না থেকে শুধুমাত্র একটা গ্যাস থাকতো, ওই গ্যাসটা পুরো আয়তন দখল করে যেই চাপ দিত না, ওটা কি বলবো? এই গ্যাসের আংশিক চাপ। অনুরূপভাবে যদি বলতাম ভাইয়া এখানে অক্সিজেনের আংশিক চাপ কত, তখন আমরা এমন চিন্তা করতাম যে এই পাত্রে কোনো হাইড্রোজেন নাই, কোনো নাইট্রোজেন নাই, শুধুমাত্র অক্সিজেন আছে। এরা এই পুরো আয়তন জুড়ে থেকে যেই চাপ দিবে এটা হবে অক্সিজেনের আংশিক চাপ। এই হলো কনসেপ্ট। আর এর ফর্মুলাটা কি? এটা একদম মুখস্থ রাখবো ভাইয়া। এখানে আমরা এটা মনে রাখবো যে আচা ইকুয়াল টু মোচা ইন্টু মুভ। ভাইয়া বুঝি নাই, মানে হচ্ছে আংশিক চাপ ইকুয়াল টু মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ আবার কি ভাইয়া? আমি লিখে দিচ্ছি একটু। মোল ভগ্নাংশ মানে হচ্ছে নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল। এই যে এই কনসেপ্টটাকে বলা হয় ভাইয়া মোল ভগ্নাংশ।
সো আশা করি ভাই আমরা এইটুকু খুব সহজেই বুঝবো। আচ্ছা, ইকুয়াল টু মোচা ইন্টু মুভ, অর্থাৎ আংশিক চাপ ইকুয়াল টু মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। আর মোল ভগ্নাংশ কাকে বলে আবার? নিজের মোল ভাই, মোট মোলকে বলা হয় মোল ভগ্নাংশ। সো ভাই আমি এই পার্টটুকু মুছে ফেলতেছি, হ্যাঁ এই পার্টটুকু এখন মুছে ফেললাম আমি। তোমরা এইটুকু লিখে নিও একটু খাতার মধ্যে। তাহলে তরলের ক্ষেত্রে মোলার ঘনমাত্রাই হচ্ছে সক্রিয় ভর, আর গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপ, অর্থাৎ মোচা ইকুয়াল টু আশা ইকুয়াল টু মোচা ইন্টু মুভ। আর ফর সলিড, মুখস্থ ভাইয়া, সলিডের ক্ষেত্রে 1 হবে। ফর সলিড অর্থাৎ কঠিন বস্তু, এর ক্ষেত্রে সক্রিয় ভরটাকে আমরা 1 চিন্তা করব। ওকে, তাহলে আমরা এইটুকু তো পেয়ে গেলাম। আমরা মেইনলি ভাই যদি তরল নিয়ে কাজ করি কি হবে? ঘনমাত্রা বলবো। গ্যাস নিয়ে কাজ করলে আংশিক চাপ হবে। তাহলে এই পার্টগুলোকে এবার মুছে ফেলতেছি। এগুলো আমাদের যখন প্রমাণ করবো না তখন গিয়ে লাগবে। কি প্রমাণ করবো একটু পরে তুমি দেখবা। এগুলোকে মুছে ফেলতেছি। অর্থাৎ কি বলছে? বিক্রিয়ার হারটা সক্রিয় ভরের সমানুপাতিক। এবার আমরা দেখে ফেলি ভাই এইটাকে আমরা কীভাবে প্রসিড করবো এটাকে নিয়ে। এবার আমরা একটা উভমুখী বিক্রিয়া চিন্তা করি এবং দেখি ভাই, মনে করি এ প্লাস বি এরা বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন করলো, এবং এটা একটা উভমুখী বিক্রিয়া। অর্থাৎ এ প্লাস বি থেকে যেমন সি প্লাস ডি হচ্ছে, আবার সি প্লাস ডি থেকে আবার এ প্লাস বিও হচ্ছে। ওকে, এখন এখানে ভাই অবশ্যই দুটো বিক্রিয়া হচ্ছে। একটা হচ্ছে এ প্লাস বি থেকে সি প্লাস ডি, যাকে বলবো আমরা সম্মুখমুখী বিক্রিয়া, আর আরও একটা আসে পশ্চাৎমুখী বিক্রিয়া। তাই মোট দুইটা বিক্রিয়া কিন্তু ঘটতেছে। এখানে মোট দুইটা বিক্রিয়া ঘটতেছে। এখন বিক্রিয়া ঘটলে আমি এটাকে এখানে অ্যাপ্লাই করতাম, তাহলে কি হইতো? মনে করি সম্মুখমুখী বিক্রিয়ার হার হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, তাহলে আর এফ। ইউজিং দ্য ভরক্রিয়া সূত্র, এটা কি বলে? বিক্রিয়ার হার প্রত্যেকটা বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। মনে করি এ এর সক্রিয় ভর হচ্ছে এইটা, মানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম। বি এর সক্রিয় ভরকে আমরা এভাবে লিখলাম। তাহলে এই তো সম্মুখমুখী বিক্রিয়ার হার কি হয় ভাই? এদের সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক হবে। সো এখানে যে ধ্রুবকটা পাবো, লাইক K1 ধরলা ধ্রুবক, এটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। কোন বিক্রিয়ার? সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক K1 পেলাম। সাথে হচ্ছে এ এর সক্রিয় ভর এবং বি এর সক্রিয় ভর। নর্মালি ভাই এভাবে লিখলে আমরা ঘনমাত্রাকেই বুঝি, ঠিক আছে? সো আমি চিন্তা করতেছি বা ধরে নিচ্ছি ভাই এরা হচ্ছে তরল, ঠিক আছে? এরা আমরা তরল বলেই ধরে নিচ্ছি। তাহলে সক্রিয় ভর পাইলাম, ভালো কথা। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার কি হচ্ছে? এদের সমানুপাতিক। ওইখান থেকে একটা ধ্রুবক আসছে, এই ধ্রুবককে বলবো সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। এটাকে আমি সমীকরণ নাম্বার 1 ধরলাম। অনুরূপভাবে ভাইয়া দেখো তো, সি প্লাস ডি থেকেও কি এ প্লাস বি হচ্ছে না? একটা বিপরীত বিক্রিয়া ঘটতেছে এখানে একটা বিপরীতমুখী বিক্রিয়া ঘটতেছে। সো এইখানে কি ঘটবে আবার? যেহেতু একটা বিপরীতমুখী বিক্রিয়া ঘটতেছে, সি প্লাস ডি থেকে এ প্লাস বি হচ্ছে। সো এবার দেখো তো ভাই এখানে আবার কত হবে? এই বিপরীতমুখী বিক্রিয়া, অর্থাৎ আর বি লিখলাম, বি ফর ব্যাকওয়ার্ড রিয়েকশন। এই বিক্রিয়ার হার আবার কত হবে? বিক্রিয়কগুলোর ঘনমাত্রার বা বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। খেয়াল করে দেখো, যখন ব্যাকওয়ার্ড রিয়েকশন ঘটতেছে এ কিন্তু উৎপাদ, এ হচ্ছে বিক্রিয়ক, কারণ ব্যাকওয়ার্ড রিয়েকশন আমি চিন্তা করতেছি। সুতরাং এরা হচ্ছে বিক্রিয়ক। তাহলে বিক্রিয়কগুলোর ঘনমাত্রার বা সক্রিয় ভরের সমানুপাতিক। সো এখানেও একই কথা, একটা ধ্রুবক হবে ভাইয়া, যাকে লিখলাম মনে করো K2 দ্বারা, সাথে হচ্ছে সি এর ঘনমাত্রা, ডি এর ঘনমাত্রা। বুঝে গেল? তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আর কিচ্ছু না, আমি 1 আর 2কে ভাগ করে দেব। তার আগে আমি ভাগ করবো কোথায় একটু বলে নিই। আমরা ভাই এবার কাজ করবো হচ্ছে গিয়ে সাম্যাবস্থা নিয়ে, ঠিক আছে? এবার আমরা কাজ করি হচ্ছে অ্যাট সাম্যাবস্থা। ভাগ আর করতে হবে না। তাইলে সাম্যাবস্থায় আমরা জানি ভাই, সাম্যাবস্থায় সম্মুখ বিক্রিয়ার যে হার থাকে, পশ্চাৎ বিক্রিয়ার কি থাকে? হার একই থাকে। সুতরাং রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। জাস্ট এবার মানগুলোকে ঝটপটকে বসায় দিই এখানে, তো এটা ধরে বসাই দিলাম। তাহলে K1 ইন্টু এ এর, আমরা এটাকে ঘনমাত্রা বলবো এখন থেকে, এবং বি এর ঘনমাত্রা ইকুয়াল টু আর বি কত হবে? K2 ইন্টু সি এর ঘনমাত্রা, সাথে হচ্ছে ডি এর ঘনমাত্রা। এইবার এই K2কে ভাগ করে দিই আর এগুলাকে ভাগ করে দিই ওদিকে। তাহলে কেমন থাকে ভাইয়া? K1/K2। আমার একটু স্পেস লাগবে ভাইয়া, আমি এগুলোকে মুছে ফেলতেছি। এই পার্টটুকুকে অন্তত মুছে ফেলি আমি। তাহলে এখান থেকে ভাই লিখতেই পারি আমরা K1/K2 ইকুয়াল টু সি ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু বি। এই যেটা আসলো না, এটা আসলে কি আসলো ভাইয়া? সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক এবং
পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, এদের অনুপাত একটা ধ্রুবক ভাগ আরেকটা ধ্রুবক মিলে কি হয় অন্য একটা ধ্রুবক হয়। ওই অন্য ধ্রুবককেই লিখি আমরা ভাইয়া কে, শুধুমাত্র কে লিখবো। এই কে হতে পারে ভাইয়া সি দ্বারা, আবার কে হতে পারে পি দ্বারা। কখন সি লিখবো? যদি আমার এগুলাকে লিখি আমি কনসেন্ট্রেশন অর্থাৎ ঘনমাত্রা আকারে লিখলে সি লিখবো। আর যদি এগুলাকে আমি আংশিক চাপ বা পার্শিয়াল প্রেশার আকারে লিখতাম তখন পি লিখবো। সো আপাতত আমি এটাকে কে সি লিখতেছি, তাহলে কে সি হচ্ছে গিয়ে ভাইয়া সি এর ঘনমাত্রা ইন্টু ডি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এ এর ঘনমাত্রা এবং বি এর ঘনমাত্রা, যেটা আসলো এই যে কে সি, এই কে সিকেই বলি আমরা সাম্য ধ্রুবক, কারণ এটা সাম্য অবস্থায় ঘটছে না, তাই বলা হয় সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক। এটাকে সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক বলা হয়। বুঝা গেল? সো এই হলো আমাদের মূল কনসেপ্টটা। সো এ প্লাস বি থেকে সি প্লাস ডি হলে এইসব কাহিনী ঘটবে। এখন ভিডিওটা পজ করে ঝটপট ভাইয়া পুরো পার্টটা তুলে নেই এবং এক নজর দেখে নেই তো একটু। আশা করি ভাইয়া এই পার্টটুকু আমরা উঠাই ফেলছি। এবার আমি এগুলোকে মুছে ফেলতেছি। হ্যাঁ, এইগুলোকে আমি মুছে ফেলতেছি। আমি এটাকেও মুছে ফেলি ভাই, এগুলোকে মুছে ফেলি এবং মুছার পরে ফাইনালটাকে আবার একটু লিখি। তোমাদের সাথে এটা কিন্তু খুব ভালোভাবে অভ্যস্ত হইতে হবে। হ্যাঁ, সো আমরা কি পড়লাম? যখন এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন হয় তখন ভাই কে সি জানি কত পাইলাম? কে সি ফর কনসেন্ট্রেশন বুঝাচ্ছে, ঠিক আছে? তখন সি এর ঘনমাত্রা মানে উৎপাদিত হয় আগে ইন্টু ডি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এ আর বি, এ এর ঘনমাত্রা বি এর ঘনমাত্রা। একইভাবে যদি ভাই আমি কে সি না নিয়ে কে পি নিতাম তখন সি এর ঘনমাত্রা না নিয়ে সি এর আংশিক চাপ নিতাম। ওইটাকে লিখতে হবে যে পার্শিয়াল প্রেশার অফ সি ইন্টু পার্শিয়াল প্রেশার অফ ডি ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ এ এবং পার্শিয়াল প্রেশার অফ বি। তাহলে পার্শিয়াল প্রেশার অফ এ, পার্শিয়াল প্রেশার অফ বি, এই তো। সো এই হচ্ছে একটা সাম্য ধ্রুবক, এই হচ্ছে আরেকটা সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক। এখন যদি ভাই বিক্রিয়াটা এমন না হয়ে কিছু সহগ টহগ থাকতো, একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। মনে করো ভাই যদি এমন হইতো যে স্মল এ মোল এ বিক্রিয়া করলো, স্মল বি মোল বি বিক্রিয়া করলো, বিক্রিয়া করে সি মোল সি এবং ডি মোল ডি এবং ডি মোল ডি উৎপন্ন করলো। একটা এক্সাম্পল না দিলে ক্লিয়ার লাগবে না। মনে করো ভাই হাইড্রোজেন এবং নাইট্রোজেন বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে ভাই অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। যদি সমতা করতাম ভাই, দেখো আমি নাইট্রোজেন থেকে আগাবো অবশ্যই, এখান থেকে আগালে এখানে 2 লাগে, এখানে 2 লাগলে ভাই মোট হাইড্রোজেন হয়ে যায় 6টা, তাহলে 3 দিলেই হবে। দেখো এখানে কিন্তু ভাই এই যে এই নাম্বারটা 3, এই নাম্বারটা 1, এই নাম্বারটা 2, এই যে এরকম নাম্বার দেওয়া আছে মনে করো। ওই ক্ষেত্রে কেসি কেমন হবে খুব ভালো করে দেখো। ওই ক্ষেত্রে কেসি লিখলে প্রথমে আগের মতোই লিখবো, ঠিক আছে? প্রথমে আমি নর্মালি আগের মতোই লিখবো, সি এর ঘনমাত্রা, ডি এর ঘনমাত্রা, এ এর ঘনমাত্রা এবং বি এর ঘনমাত্রা। এখন যার সহগ যা ওইটা পাওয়ারে দিব। এই সি এর সহগ কত? সি না, এটা পাওয়ার হয়ে গেছে। ডি এর সহগ ডি, পাওয়ার হয়ে গেছে। এ এর সহগ এ, পাওয়ার হয়েছে। এখানে কি অনুরূপভাবে পাওয়ার হয়েছে। এই তো এটা কে সি। তো বুঝতেই পারতেছেন ভাই কে পি কত হবে, সবগুলোতে একটা করে পাওয়ার বসবে আর কি। সো এটাই হচ্ছে আমাদের মেইনলি ভরক্রিয়া সূত্র। আশা করি ব্যাপারটা বোঝা গেল। এবার মাঝে মধ্যেই প্রশ্ন আসে ভাই, অনুধাবনের প্রশ্ন, যে আমরা যে পেলাম কেপি আর কেসি, কেপি এবং কেসি প্রশ্ন আসে ভাই এই কেপি এবং কেসির মান 0 অথবা অসীম হতে পারে কিনা, ঠিক আছে? সো মনে করে আমি একটা এক্সাম্পল প্রশ্ন বললাম আর কি, যে কেপি ও কেসি 0 অথবা অসীম কোনোটা হতে পারে কিনা, অসীম হতে পারে কি না, এটা মাঝে মধ্যে ভাই একটু বোঝার প্রশ্ন আছে একটু। সো খেয়াল করো তো ভাইয়া আমার কেপি কি আর কেসি কি, আবার একটু খেয়াল করো তো। আমি যে কেসি লিখতাম আমি এখান থেকে বলে দিচ্ছি। হ্যাঁ দেখো এখানে ভাইয়া কেসি হচ্ছে সি এর ঘনমাত্রা ডি এর ঘনমাত্রার গুণফল ভাগ হচ্ছে এ আর বি, তাই না? কখন কেসি 0 হবে? কেসি তখনই 0 হইতো যদি উপরের পার্টটুকু 0 হতো। ভালো করে দেখো তো ভাই, উপরের পার্টটুকু 0 মানে কি? বিক্রিয়া তো ভাই হয়ই নাই। উপরের পার্টটুকু 0 হওয়ার অর্থ হচ্ছে ভাই বিক্রিয়াটা ঘটে নাই, তো বিক্রিয়া ঘটে নাই, কোনো উৎপাদ তৈরি হয় নাই, তাই এটা 0। এমন কি পসিবল? বিক্রিয়া তো ভাই ঘটাতে হবে, তাই না? আমার তো এই কেপি এবং কেসি ডিফাইন করা সাম্য অবস্থায়, মানে অবশ্যই বিক্রিয়া ঘটছে, বিক্রিয়া ঘটে সাম্য অবস্থায় আছে।
বিক্রিয়া ঘটে সাম্য অবস্থাতে আছে, তাহলে ভাই অবশ্যই কিন্তু এরা এক্সিস্ট করবে। সুতরাং এই পার্টটুকু তো জিরো হবে না, তাই কেপি এর মান কখনোই জিরো হতে পারে না, অথবা কেসি এর মান কখনোই জিরো হতে পারে না। এবার দেখি তো ভাইয়া এদের মান কি অসীম হইতে পারে? এদের মান তখনই অসীম হবে যদি নিচের পার্টটুকু জিরো হইতো। নিচের পার্টটুকু ভাই কখন জিরো হবে? যখন বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে, মানে সকল এ এবং সকল বি উৎপাদে কনভার্ট হবে। এখন হুট করে মনে হইতে পারে ভাই এটা তো পসিবল, আমার বিক্রিয়া করে সকল বিক্রিয়ক শেষ হয়ে গেল। কিন্তু ভাইয়া এটা তো উভমুখী বিক্রিয়া, অর্থাৎ যখনই এ কমতেছে, এ কমে এ এবং বি কমে সি এবং ডি হচ্ছে, এরা আবার বিক্রিয়া করে এ আর বি হচ্ছে না ভাইয়া। তাহলে কখনোই কিন্তু ভাইয়া বিক্রিয়াটাতে মানে মেইনলি বিক্রিয়ক, এই বিক্রিয়ক কি কখনোই শেষ হয়ে যাবে না। তাই যেহেতু এটা কখনোই শেষ হয়ে যাবে না, এই পার্টটুকু শূন্য না, তাই কেপি এবং কেসি কোনোটাই শূন্য হতে পারে না। আশা করি ব্যাপারটা বোঝা গেল। সামারি বলি, কেপি বা কেসি একটা বললেই হবে, যাকে আমি কে বলি আপাতত। কে কখন শূন্য হবে? যদি ভাইয়া উপরেরটুকু শূন্য হইতো, অর্থাৎ বিক্রিয়া না ঘটতো। এটা পসিবল না, কারণ আমরা করি কি কেপি এবং কেসিকে ডিফাইন করি সাম্য অবস্থায়, মানে বিক্রিয়া ঘটছে। আর এটা কখন অসীম হবে? যদি এই পার্টটুকু জিরো হতো। এই পার্টটুকু জিরো অর্থ হচ্ছে সকল বিক্রিয়ক শেষ। কিন্তু যেহেতু উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা আছে, উভমুখী বিক্রিয়া কি ভাই ব্যাকওয়ার্ড ডিরেকশনও তো ঘটে, তাই এটা কখনো জিরো হবে না, তাই কি কেসি অসীম পসিবল না। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারলাম। এখন এগুলোকে আমি মুছে ফেলি ভাই, এইটাকে মুছে ফেলি। আর পরীক্ষায় মাঝে মাঝে চলে আসে কেপি এবং কেসি এর সম্পর্ক নির্ণয় করো, ঠিক আছে? পরীক্ষায় চলে আসে কি কেপি ও কেসি এর সম্পর্ক। এটা আমরা ঝটপট দেখে ফেলি, ছোট্ট একটা নিয়ম দেখে ফেলি সম্পর্কটা কিরকম হবে। সো গতবারের মতোই ভাই আমরা ধরে নিই এ প্লাস বি বিক্রিয়া করে ভাইয়া সি প্লাস ডি উৎপন্ন করলো। ওকে, এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন করলো। ওই ক্ষেত্রে ব্যাপারটা কেমন করবে মাথায় রেখো একটু। এখানে একটা নতুন টার্মকে আমরা ডিফাইন করব, ওইটা হচ্ছে ডেল এন। এই পার্টটুকু আমার ইন ফিউচার অনেক বেশি লাগবে। ডেল এন কি ভাই? ডেল এন হচ্ছে উৎপাদের গ্যাসীয় মোল মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল। ব্যাপারটা হয়তো অনেকে বুঝিনি আমরা এখনো, দু একটা এক্সাম্পল দিই, একদম ক্লিয়ার হয়ে যাবে ভাই। মনে করো এ একটা বিক্রিয়া PCl5 একটা বিক্রিয়া করে PCl3 এবং ক্লোরিন উৎপন্ন হচ্ছে। এই একটা বিক্রিয়া লিখলাম আমরা, এগুলো আমরা ইন ফিউচারে পড়বো আবার এই বিক্রিয়াগুলো, তাই আমি দেখাচ্ছি একটু। 2 নাম্বারটা মনে করো N2O4 অর্থাৎ ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, এটা মনে করো বিক্রিয়া করে 2 অণু NO2 উৎপন্ন করতেছে। 3 নাম্বার ভাইয়া মনে করো H2 প্লাস I2 অর্থাৎ হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে 2 অণু হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতেছে। প্রশ্ন ভাইয়া সবগুলা ক্ষেত্রেই ডেল এন কত হবে? সবগুলা ক্ষেত্রেই ডেল এনটা কত? আমরা কি ভাবতে পারি ভাই? ডেল এন তোমরা বুঝি যে বিক্রিয়কের মোল গ্যাসীয় মোল মাইনাস উৎপাদের গ্যাসীয় মোল। আগে আমি চেক করব সবগুলাই গ্যাসীয় কিনা। হ্যাঁ ভাইয়া, এটাও গ্যাস, বুঝলাম কেমনে? নর্মালি ভাই এগুলো একটা মনে রাখবো। হ্যাঁ, এই 3টা বিক্রিয়া আমার খুবই পপুলার, বই সবগুলো আছে, সবগুলোতে ভাই প্রত্যেকটা কি হয়? গ্যাসীয় হয়। এই পার্টটুকু একটু মুখস্থ রাখতে হবে। আর নর্মালি কোনো যুগে তোমার আননোন থাকলে স্যাররাই লিখে দিবে এটা কি গ্যাসীয় নাকি সলিড, স্যাররা লিখে দিবে, ঠিক আছে? এনিওয়ে, সো ডেল এন কত হবে ভাই? এখানে মাথায় রেখো সবগুলোই হচ্ছে গ্যাসীয়। তাহলে বিক্রিয়কের মোট মোল কত ভাই? 2টা গ্যাসীয় মোল আছে, মাইনাস বিক্রিয়ক না, উৎপাদের গ্যাসীয় মোল কত ভাই? 2 মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল কত? দেখো তো, এখানে 2টা, এখানে কি একটা না? 2 মাইনাস 1 মানে 1। কিন্তু যদি আমি এই বিক্রিয়া তাকাতাম, এটা লিখে দিই একটু, 2 মাইনাস 1 মানে হচ্ছে কি ভাই 1। এটা যদি এখানে বলতাম এখানে ডেল এন কত? একদম সেম ব্যাপার, উৎপাদের গ্যাসীয় মোল মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল, অর্থাৎ এখানেও কিন্তু 1। 3 নাম্বার ডেল এন কত ভাই? দেখো তো, বিক্রিয়ক কেন বলতেছি, উৎপাদের গ্যাসীয় মোল 2 মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল, দেখো এখানে 1 এখানে 1, কত হইলো? 1 প্লাস 1 2 হইলো। সো এখানে কিন্তু ভাই ডেল এন 0 চলে আসছে।
আমরা আরও একটা এক্সাম্পল করে ফেলি, আমাদের হয়তো একটু ক্লিয়ার লাগবে। মনে করো নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করলো, বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হলো। আমরা জানি এটাই সমতা কেমনে করতে হয়। আমরা আগাবো নাইট্রোজেন থেকে, এখানে 2টা আছে, এখানে 2 লিখবো, 6টা হাইড্রোজেন, তার মানে 3 লিখবো। এখানে যদি বলতাম ডেল এন কত, উৎপাদের গ্যাসীয় মোল মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল, 1 আর 3 যোগ করলে 4 হয়। সো এখানে কিন্তু ডেল এন হচ্ছে -2। সো এভাবে আমরা ডেল এনকে ডিফাইন করে থাকি। আর এই 4টা বিক্রিয়া একদম মাথায় গেঁথে রাখো, এই 4টা বিক্রিয়ার 4টা নিয়েই কিন্তু বই খুব ভালো করে লেখা আছে, এবং 4টা বিক্রিয়া আমরা একদম মুখস্থই করে ফেলবো সমতা সহ। সমতা তো একদম ডাল ভাত জিনিস এখানে, বাট তারপরও সমতা সহ মুখস্থ রাখবো। এবার যদি আমরা আমাদের কেপি এবং কেসি এর সম্পর্কের মধ্যে আসতেছিলাম, কেপি এবং কেসি এর সম্পর্কের মধ্যে আসি, খেয়াল করো প্রমাণটা কেমন হবে। প্রমাণ করার আগে একটু আমরা আদর্শ গ্যাস সমীকরণটা পড়ে ফেলি। এটা আমরা অবশ্যই পারি। আদর্শ গ্যাস সমীকরণ কত হয়? পিভি ইকুয়াল টু এনআরটি। এবার পি রাখলাম, এনকে ভাগ করে কি ভি দিয়ে, এন আছে এই ভি ভাগ করে দিলাম আরটি। আর বলো তো ভাইয়া এন বাই ভি কত হয়? একক আয়তনে মোল সংখ্যায় কি ঘনমাত্রা না? ঘনমাত্রাকে আমরা সি দ্বারা লিখতে পারি, তাহলে পি ইকুয়াল টু সি আর টি। পি ইকুয়াল টু কত আসলো ভাই? সি আর টি আসলো। পি ইকুয়াল টু সি আর টি আসলো। ব্যাপারটা বুঝছো? এই যে এন ভাগ আয়তন কনসিডারেশন চলে আসছে। এইবার যদি ভাই আমরা এখানে এর ক্ষেত্রে কে পি ডিফাইন করতাম, কেমন আসতো? কে পি আসতো ভাই পার্শিয়াল প্রেশার অফ সি ইন্টু পার্শিয়াল প্রেশার অফ ডি ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ এ ইন্টু পার্শিয়াল প্রেশার অফ বি। সবগুলো তো চাপ, সো এর ক্ষেত্রে কি এই সূত্র ভাই অ্যাপ্লিকেবল না? হ্যাঁ অবশ্যই অ্যাপ্লিকেবল, এটাকে বসায় দিই। তাহলে পার্শিয়াল প্রেশার পি মানে কত? সি আর টি, তাহলে সি আর টি ইন্টু সি আর টি। সি অফ কার জন্য ভাই? এই সি এর জন্য, এটা সি অফ ডি। সি মানে ঘনমাত্রা, সি এর ঘনমাত্রা, ডি এর ঘনমাত্রা, ডিভাইডেড বাই এখানে কত হবে ভাই দেখো তো, আবারও সি আর টি, এখানেও সি আর টি, কিন্তু এই প্রথম সি কার জন্য? এ এর ঘনমাত্রা, এটা হচ্ছে বি এর। দেখে হয়তো ভয় লাগতেছে ভাই, কিচ্ছু না, তুমি জাস্ট খেয়াল করো। হ্যাঁ এখানে ভাই লাকিলি কি হচ্ছে, সবগুলো কিন্তু আর টি কাটা যাচ্ছে, বাট তারপরে আমি না কাটি। হ্যাঁ আমি ইচ্ছে করি আরটিকে কাটবো না, আমি আরটিকে না কেটে এমন লিখতে পারি কিনা দেখো তো। এই পার্টটাকে মুছে ফেললাম, ওকে, এই পার্টটাকে আমি মুছে ফেললাম। আমি এবার ভাই আরটিকে না কাটবো না, আরটিকে না কেটে আমি লিখি একটু, কেপি তো আছেই, আমি এই সি গুলাকে লিখি জাস্ট। তাহলে কনসেন্ট্রেশন অফ সি, কনসেন্ট্রেশন অফ ডি, কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। আর দেখো তো কি আছে ভাই, আর টি এখানে আছে 2টা, দেখো এই একটা আরটি, এই একটা আরটি, 2টা, তাই 2 লিখলাম, মাইনাস নিচে আছে কি আবার একটা, আবার একটা, তাই 2 লিখলাম। যদি শূন্য হয়ে যাবে তারপর আমি এভাবে লিখলাম। এইবার দেখো তো ভাইয়া এই পার্টটুকু কি আসছে, একটু মাথা খাটাইলেই বুঝবা এটা হচ্ছে কেসি। এটা কি ছিল ভাই? কেসি ছিল, কিন্তু কারণ সব ঘনমাত্রা লেখা না। সো এটা হচ্ছে কেপি আর আর টি। এবার দেখো ভাই এই 2 - 2 আসলে কি ছিল? 2 - 2 হচ্ছে এই প্রথম 2 আসছে এখান থেকে, আর পরের 2 আসছে এখান থেকে। তার মানে উৎপাদের গ্যাসীয় মোল মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল না? বুঝা গেল? এটা আর কি হবে? এটার কিচ্ছু না, ডেলেন। সো এই হলো গিয়ে ভাইয়া আমাদের ফর্মুলা। কেপি এবং কেসি এর ফর্মুলা হচ্ছে কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেলেন। আর নর্মালি আমাদের এই সূত্রে আর এর ভ্যালু, নর্মালি আমাদের এই সূত্রের মধ্যে আর এর ভ্যালু এটা বসাতে হয় 0.0821, এটা বসাতে হয়। তাপমাত্রা হবে কেলভিন স্কেলে, কেপি কেসি তো বুঝি আমরা। বুঝা গেল? তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসটা। এই ক্লাসটা খুব ভালো করে দেখবা, খাতার মধ্যে নোট করবা, প্র্যাকটিস করবা। তুমি 2-1 বার প্র্যাকটিস করলে এখানে বস হয়ে যাবা। আমরা তো এরপর অনেক কিছুই পড়বো।